আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই 10টা টপিক থেকে দেখেন সিরিয়াল অনুযায়ী আমি লিখে রেখেছি 1 থেকে শুরু করে 10 পর্যন্ত পিতা পুত্র, ঐকিক নিয়ম, গড়, অনুপাত, ট্রেন সংক্রান্ত, বীজগণিতের মান নির্ণয়, উৎপাদক, ত্রিকোণমিতি, শতকরা, সুদ, আসল। এই 10টা টপিক থেকে আমরা 10টা অঙ্ক করব কমপক্ষে। পাশাপাশি যদি প্রয়োজন মনে করি আমি হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব। তো আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, আর প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবেন। আর এখন পর্যন্ত যদি পেজটা ফলো দিয়ে না রাখেন অবশ্যই ফলো দিয়ে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলেন আমরা প্রথম যে টপিকটা রয়েছে পিতা পুত্রের অঙ্ক, সেই টপিকের গুরুত্বপূর্ণ অঙ্কটা করে আসি। নিশ্চয়ই স্ক্রিনে অঙ্কটা দেখতে পাচ্ছেন। বলা হচ্ছে 6 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আমি একটু মার্ক করে দিচ্ছি, আমাদের বের করতে হবে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সেটা, তাই না? এই উদ্দেশ্যেই আমরা কিন্তু অঙ্কটা সলিউশন করা শুরু করব। তো যেহেতু প্রথম কন্ডিশনে বলা হচ্ছে 6 বছর আগে, আগে মানে পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ, এটা একটা কন্ডিশন। তাহলে আমাদের অবশ্যই ধরে নিতে হবে যে ধরি 6 বছর পূর্বের যে ঘটনাটা, দেখেন 6 বছর পূর্বে কি ছিল? 6 বছর পূর্বে ছিল পুত্র, যদি আমরা ধরি এক্স, তাহলে পিতা কি? অবশ্যই পিতা হবে 5x। কেননা এই যে দেখেন বলা হচ্ছে 6 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ, তাহলে পুত্র যদি এক্স হয় পিতা হচ্ছে 5x। এটা 6 বছর পূর্বের ঘটনা, আমি বারবার বলছি। বর্তমানে তাহলে কি হবে বলেন তো? এখানে আমি যদি লিখি বর্তমানে হচ্ছে পুত্রের বয়স কত হবে? বর্তমানে পুত্র অবশ্যই x+6, কেননা 6 বছর পূর্বে যদি x হয় তাহলে বর্তমানে x+6 হবে। আবার বর্তমানে পিতা কি হবে? বর্তমানে পিতা হবে 5x+6। এটা কিন্তু বর্তমান বয়স পিতার, এটা কিন্তু বর্তমান বয়স পুত্রের। এটাই কিন্তু আমাদেরকে বের করতে বলা হচ্ছে। আমি একটু মার্ক করে রাখছি বক্স করে, যে আমরা ফাইনালি x+6 এর মান এবং 5x+6 এর মান বের করতে চাই। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে শুরুতেই। এবার আসেন পরের কন্ডিশন, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে এটা থেকে আমরা প্রশ্নমতে বিল্ড আপ করতে পারবো। তাহলে বর্তমানে বলা হচ্ছে পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স কত? x+6 এটা। আর পিতার বয়স কত? অবশ্যই 5x+6 এটা। তো কোন টাকার 3 গুণ? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ পুত্রের বয়সকে 3 দ্বারা গুণ করলে সেটা পিতার বয়সের সমান হচ্ছে। এই হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এখন এখান থেকে এক্স এর মান বের করে যদি আমরা এখানে এবং এখানে বসাই দিতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখেন, বা 3x প্লাস 3×6 কত? 18 ইকুয়াল টু এইদিকে 5x প্লাস হচ্ছে 6। তো এই 5x এইদিকে থাকুক, আমরা ক্যালকুলেশনটা এভাবে করি, ধরেন 18 যেখানে আছে সেখানেই রাখলাম, আর এই 6 এইদিকে আসলে -6 হয়ে যাচ্ছে, ওইদিকে 5x আছে, আর এই 3 ওইদিকে গেলে -3x হয়ে যাচ্ছে। যদিও এক্স গুলো বামে থাকা উচিত ছিল, তারপরেও আমি হচ্ছে এভাবেই ক্যালকুলেশনটা করছি, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, কোনো ভুল নয়। 18 থেকে 6 বাদ দিলে 12 ইকুয়াল টু 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 2x ইকুয়াল টু 12। সুতরাং x ইকুয়াল টু কি হবে? 12-র নিচে 2 চলে আসবে, তাহলে 6। এই যে দেখেন এবার কিন্তু আমরা মানটা পেয়ে গিয়েছি। কার কার মান? অবশ্যই x+6 এবং 5x+6 এর মান আমরা কিন্তু পেয়ে গিয়েছি। কিভাবে? x এর মান যেহেতু 6, 6 আর 6 12 হচ্ছে আমাদের পুত্রের বয়স, বর্তমান বয়স, আর এক্স এর মান যেহেতু 6, 5 6 30 আর 6 36, এই 36 হচ্ছে আমাদের কার বয়স? আমাদের পিতার বয়স। তাহলে 12 আর 36 কোথায় আছে দেখেন তো? এই যে বলা হচ্ছে পিতা এবং পুত্র, তাহলে আগে পিতা 36, তারপরে পুত্র হচ্ছে 12, কোথায় আছে? এই যে 36 এবং 12 খ নম্বরে রয়েছে। আমরা যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করলাম। এরপরেই কিন্তু আমাদের ছিল ঐকিক নিয়মের একটা অঙ্ক, আমরা এটা মুছে দিলাম, মুছে দিয়ে দেখি এরপরে কোন অঙ্কটা ঐকিক নিয়মের আমাদের রয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটি কাজ 12 জন লোক 8 দিনে হাফ অংশ শেষ করলো, অতিরিক্ত কতজন লোক নিয়োগ করলে কাজটি 12 দিনে শেষ হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের একটা অঙ্ক, কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন চাকরির পরীক্ষায় এটা রিপিট হয়েছে। তো যেহেতু বলা হচ্ছে একটি কাজ 12 জন লোক 8 দিনে হচ্ছে হাফ অংশ শেষ করলো, তাহলে বলেন তো দেখি, হাফ অংশের জায়গায় আমি যদি বলি সম্পূর্ণ কাজটা যদি শেষ করে, অর্থাৎ পুরো অংশ বা সম্পূর্ণ যদি শেষ করে, তাহলে অবশ্যই 8 দিনের জায়গায় আমাদের 16 দিন লাগবে, তাই না? এই লাইনটা কিন্তু আমরা এভাবেও চিন্তা করতে পারি যে একটি কাজ 12 জন লোক 16 দিনে করতে পারে,
সম্পূর্ণ মানে তো ওই কাজটাই, তাই না? এবার আমরা একটু খেয়াল করব যে কি বের করতে বলেছে আমাদের অঙ্কটাতে। আমাদের কিন্তু জন বের করতে বলেছে, প্রত্যেকটাতেই কিন্তু জন রয়েছে। এছাড়াও অঙ্কে বলা আছে অতিরিক্ত কত জন লোক নিয়োগ করলে, এখানে অতিরিক্ত শব্দটা আছে, সেক্ষেত্রে কিন্তু শেষে একটা বিয়োগের মতো ব্যাপার চলে আসবে। তো যেহেতু জন বের করতে বলেছে, ঐকিক নিয়মের অঙ্কে আমরা এটাকে ডান দিকে রাখার চেষ্টা করব জনটাকে। তো আমরা লাইনটা এভাবে লিখবো যে 16 দিনে একটি কাজ করতে পারে 12 জন। এভাবে আমরা লিখবো যে 16 দিনে একটি কাজ করে কতজন? 12 জন, তাই না? তাহলে একদিনে করতে পারবে, অবশ্যই হচ্ছে ওই কাজটা একদিনে করতে গেলে বেশি জন লোক লাগবে, বেশি মানেই গুণ। তাহলে 12 আর 16 আমার গুণ হয়ে যাবে। আমরা ঐকিক নিয়মে কি জানি? বেশি মানে গুণ আর কম মানেই কিন্তু ভাগ, এটা আমরা জানি, ঠিক আছে? এবার আসেন, বলা হচ্ছে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করলে কাজটি 12 দিনে শেষ হবে। এবার যদি আমি 12 দিনে করতে চাই, তাহলে এবার আমার কি করতে হবে? অবশ্যই কম জন লাগবে, কম মানেই ভাগ। তাহলে 12 গুণন 16, আর তার নিচে 12 চলে আসলো, 12 ক্রস, তাহলে 16 জন থাকলো। এই 16 জন কিন্তু উত্তর নয়, কেননা এখানে অতিরিক্ত কতজন বলেছে। তো লোক ছিল আগে 12 জন, এখন অতিরিক্ত কতজন? তাহলে সুতরাং অতিরিক্ত লোক লাগবে আমার 16 বিয়োগ 12। এই 16 আর এই 12 বিয়োগ করে দিলাম, তাহলে 16 থেকে 12 গেলে থাকবে 4 জন। তো 4 জন কোথায় আছে? আমার খ নম্বর অপশনে। আমি যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার আসেন আমরা এটা মুছে দিয়ে 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বরটা দেখেন, গড়ের একটা অঙ্ক। আমি বলেছিলাম 3 নম্বরে আমরা গড় সংক্রান্ত একটা অঙ্ক করে দিব। একজন ব্যাটসম্যান প্রথম 3টি টি-20 খেলায় 82, 85 ও 92 রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান 87 হবে? তো এটা গড় সংক্রান্ত মোটামুটি ইজি টাইপের একটা অঙ্ক, কেননা যেহেতু বলা হচ্ছে চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান 87 হবে, তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি চতুর্থ খেলায় তাকে রান করতে হবে এক্স, তাহলেই তার গড় রান 87 হবে। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি কিভাবে, যে প্রথম খেলায় করেছে 82, তারপরেরটাতে করেছে 85, তারপরেরটাতে করেছে 92, দুঃখিত 92 দিয়ে দিচ্ছি, তারপরেরটাতে এক্স রান করেছে। সবগুলো যদি যোগ করে আমরা 4 দ্বারা ভাগ করি, যেহেতু 4টা খেলা, তাহলে গড় হবে 87, দিয়ে দিলাম 87। ওকে, এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করা কিন্তু শেষ। দেখেন বোঝেন কিনা ভালো করে। 82, 85, 92 আর চতুর্থ খেলায় করেছে এক্স। এই 4টা খেলায় মোট রানকে 4 দ্বারা ভাগ করলে গড় পাওয়া যাবে। গড় দেওয়াই আছে 87, ওই জন্য ইকুয়াল টু 87 আমরা দিয়ে দিলাম। তাহলে বা কত হবে? 2, 5 আর 2 7 আর 2 9, 9 দিয়ে দিলাম। 9 আর 8 কত? হচ্ছে 8 আর 9 হচ্ছে 17, 17 আর 8 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তাহলে 259 যোগ এক্স ভাগ কত? ভাগ হচ্ছে 4 ইকুয়াল টু 87। এর নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ, 4 দ্বারা এটাকে গুণ। তাহলে আমরা যদি 1 দ্বারা এটাকে গুণ করে যা আছে তাই, 259 যোগ এক্স ইকুয়াল টু 4 সাথে 28 এর 8 হাতে কত? 2, তাই না? 4 8 32, 33, 34, 348 হচ্ছে। তাহলে বা এক্স ইকুয়াল টু হবে 348। এইটা ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 259। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হবে 9 আছে 18 মিলাতে 9, হাতে 1, 5 আর 1 6, 6 আছে 14 মিলাতে 8, তাই না? হাতে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল 0। 89 হচ্ছে চতুর্থ খেলায় হচ্ছে কত রান করলে তার গড় রান 87 হবে? অবশ্যই 89 রান করলে তার গড় রান 87 হবে। আমরা দেখি এক্স্যাক্টলি আমাদের ঘ নম্বর আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, ঘ নম্বরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে করলাম। এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের যে প্রশ্নটা সেটাতে চলে যাই। বলেছে করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। রহিমের বেতন কত? তাহলে কার বেতন বের করতে বলেছে? রহিমের বেতন কত সেটা বের করতে বলা হচ্ছে। আর আমাদের অঙ্কে কোনটা অনুপাত রহিমের? প্রথমে করিম, তারপরে রহিম, অর্থাৎ এই যে 5, এটা কিন্তু আমাদের হচ্ছে রহিমের, তাই না? তো আমরা বলবো যে দেওয়া আছে, অথবা আমরা সরাসরি ধরে নিতে পারি যে ধরি করিমের বেতন হচ্ছে 7x আর রহিমের বেতন হচ্ছে 5x। যেহেতু আমাদের করিম 7 আর রহিম হচ্ছে 5, এই জন্য আমরা এই দুটো ধরে নিতে পারি। এবার 2 জনের বেতনের পার্থক্য কিন্তু আসলে 400 টাকা। তার কারণ বলা হচ্ছে করিমের বেতন
রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি, তাহলে কার বেশি? অবশ্যই রহিমের বেশি, না দুঃখিত করিমের বেশি। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি করিমের থেকে রহিমের বেশি আছে কত টাকা? অবশ্যই 400 টাকা। এই যে 7x থেকে 5x মাইনাস করলে আমাদের 400, এটাই হচ্ছে মানে প্রশ্ন মতে বিল্ড আপ। তাহলে বা 2x ইকুয়াল টু 400, তাহলে সুতরাং এক্স এর ভ্যালু 400কে 2 দ্বারা ভাগ করলে 200। তো এক্স যদি 200 হয় তাহলে মুহূর্তের মধ্যেই আমরা কার বেতন বের করে ফেলতে পারবো? অবশ্যই রহিমের বেতন তো 5x, এটা বের করতে পারবো। কত হবে? 5 গুণন এক্স এর ভ্যালু হচ্ছে 200, 5কে 200 দ্বারা গুণ করলে কত হবে? আমাদের 1000। কোথায় রয়েছে দেখেন তো 1000? আমাদের খ নম্বরে রয়েছে। আমি যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা ট্রেন সংক্রান্ত একটা অঙ্ক। বলা হচ্ছে কি, রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা একটি ট্রেন কত সময়ে ওই তালগাছটি অতিক্রম করবে? 13 সেকেন্ড, 14 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, মানে সেকেন্ড আকারে আমাদের হচ্ছে অ্যান্সারগুলো দেয়া রয়েছে। তো এখানে দুটো বিষয় আমি খেয়াল করছি, সেটা হচ্ছে যে ঘন্টা একটা হচ্ছে বিষয়, আর হচ্ছে 45 কিলোমিটার আর একটা বিষয়, আর কিলোমিটারের আর একটা একক হচ্ছে মিটার, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ এই এককগুলো আপনার একটু খেয়াল করতে হবে, আর বের করতে হবে কিন্তু আমাদের সেকেন্ড, সেটা মাথায় রাখতে হবে। তো আমি বলতে পারি যে 45 কিলোমিটারকে যদি আমি মিটারে প্রকাশ করি, তাহলে আমি বলতে পারি 45 কিলোমিটার মানে হচ্ছে আমার 45,000 মিটার। কেননা আমরা জানি 1 কিলোমিটার মানে কিন্তু 1000 মিটার, এটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে। তাহলে 45কে যদি আমি 1000 দ্বারা গুণ করি, তাহলে কত হাজার হচ্ছে? 45,000 মিটার হয়ে যাচ্ছে। তো 45 কিলোমিটার মানে কিন্তু 45,000 মিটার। যেহেতু আমাদের হচ্ছে ট্রেনটা মিটারে দেওয়া রয়েছে, 150 মিটার লম্বা ট্রেন, এই জন্য আমরা কিন্তু মিটারে কনভার্ট করে নিলাম কিলোমিটারটাকে। এখন এই কতটুকু সময়ে 45 কিলোমিটার বা 45,000 মিটার যাচ্ছে ট্রেনটা? 1 ঘন্টায়। তো ঘন্টাকে আমাদের সেকেন্ড এককে প্রকাশ করতে হবে, যেহেতু অপশনগুলো আমাদের সেকেন্ডে রয়েছে। তো আমরা জানি 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 60কে 60 দ্বারা গুণ করলে যে সেকেন্ড পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের 1 ঘন্টা সমান। তো আমি যদি 60 গুণন 60 করি, অর্থাৎ 60 ইন্টু 60, তাহলে 3600 সেকেন্ড আমি পেয়ে যাব। অর্থাৎ আমি বলতে পারি 1 ঘন্টা বা 1 আওয়ার মানে হচ্ছে আমাদের 3600 সেকেন্ড। চাইলে আপনি গুণ করে সেকেন্ড বের করতে পারেন। এখন আসেন, আমাদের যেহেতু বের করতে হবে সেকেন্ড, তো আমরা যখন ঐকিক নিয়মে এটা সাজাবো তখন কিন্তু আমাদের সেকেন্ডটাকে ডান দিকে রাখতে হবে। তাহলে আমি বলতে পারি 45,000 মিটার যায় কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। তো 1 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? অবশ্যই কম, কম মানে ভাগ, উপরে 3600, তার নিচে কত? 45,000। আমি একটু উপরের অংশটা মুছে দিয়ে ক্যালকুলেশনটা এখানে করার চেষ্টা করছি, যাতে করে কাটাকাটি করতে পারি। তো এবার আমি করব কি, এবার কত মিটার? 150 মিটার লম্বা যেহেতু ট্রেন, 150 মিটার যায়। তো এবার 3600 সাথে 150 গুণ হয়ে যাবে। তাহলে আমি ইকুয়াল ক্যালকুলেশন করছি, 3600 গুণন হচ্ছে 150, তার নিচে কত? 45,000। আশা করছি কাটাকাটি করলে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তরটা চলে আসবে। তাহলে এখানে একটা শূন্য, এখানে দুইটা শূন্য, দুই রেখে তিনটা শূন্য, তিনটা শূন্য কাটা। 15 দ্বারা 45কে কাটলে 3 15 45, 3 দ্বারা 36কে কাটলে 3 12 36, তার মানে 12 সেকেন্ড হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন ঘ নম্বর অপশনে রয়েছে, আমি যদি দাগাই অ্যান্সারটা, এক্স্যাক্টলি এটাই হচ্ছে সঠিক উত্তর। এই জন্য আপনাদের কিন্তু এই এককগুলো যে কনভার্ট করেছে আমি, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এই দুটো বিষয় একটু ভালো করে শিখে রাখতে হবে। আর যেহেতু এখানে রেল লাইনের পাশে, ধরেন এই হচ্ছে একটা রেল লাইন, রেল লাইনের পাশে একটা আমাদের কি রয়েছে? তাল গাছ রয়েছে। এই জন্য এই তাল গাছটা হচ্ছে মানে এই ট্রেনটা ধরেন এখানে এসেছে মাথা, সাথে সাথেই কিন্তু হচ্ছে অতিক্রম করেনি, পুরো ট্রেনটা গিয়েছে যতক্ষণে, মানে লেজটা যতক্ষণ পার করে গিয়েছে ততক্ষণ কিন্তু আমরা ধরে নেই না যে তাল গাছটা অতিক্রম করেছে। এই জন্য পুরো সময়টাই আমাদের প্রয়োজন ওই 150 মিটার অতিক্রম করতে হবে ট্রেনটা, ঠিক আছে? তো এই জন্য আমরা 150 মিটার যেতে কত সেকেন্ড লাগে সেটা বের করেছি। ওকে,
নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে এখানে যদি একটা সেতু থাকতো তাল গাছ না দিয়ে, তখন কিন্তু সেতুর দৈর্ঘ্যটাও এর সাথে যুক্ত হয়ে আমাদের কিন্তু কত সেকেন্ড লাগতো সেটা বের করতে হতো। তো সেই অঙ্কগুলো কিন্তু একটু আলাদা, এটার সাথে ওটাকে আবার আপনি মিলিয়ে ফেলবেন না, ঠিক আছে? এবার আমি এটা মুছে দিয়ে পরেরটাতে যাচ্ছি। পরেরটা দেখেন, এটা কিন্তু বীজগণিতের একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, কিন্তু এটা প্রচুর পরিমাণে, মানে শতবার বললে ভুল হবে, 1000 বার এটা রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায়। তো দেখেন আমি অঙ্কটা তুলছি, কি বলা হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে কয়টা, 1 2 3 4 5টা আলাদা আলাদা, 1 2 3 4 5টা, বলা হচ্ছে এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তো মনে রাখেন, সংখ্যা পূর্ণবর্গ হয় 10-এর স্কোয়ার মানে 100, 7-এর স্কোয়ার মানে 49, 9-এর স্কোয়ার মানে 81, এভাবে। কিন্তু একটা রাশি, এটা তো একটা বীজগাণিতিক রাশি, তাই না? একটা রাশি পূর্ণবর্গ হয় a প্লাস বি হোল স্কোয়ার এই আদলে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার এই আদলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পদ রয়েছে, এই জন্য আমাদের অবশ্যই a প্লাস বি প্লাস সি বা মাইনাসের যে রুল রয়েছে সেই রুলটা এখানে আমার প্রয়োগ হবে। তো আমি সাইড দিয়ে একটু লিখে রাখছি এই যে রুলটা, অর্থাৎ আমি প্লাসের সূত্রটাই লিখে রাখছি। এটাই আপনারা মনে রাখবেন, a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2ca। এই রুলটা আমি এটার ক্ষেত্রে প্রয়োগ করে দিব, যাতে করে আমি বুঝতে পারি। এখানে দেখেন 1 2 3 4 5টা পদ রয়েছে, আর এখানে 1 2 3 4 5 6টা পদ রয়েছে। তো অতিরিক্ত কোনটা পদ সেটা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে, এটা কিন্তু একটা পূর্ণবর্গ। তো এই জন্য আমরা এই রুলটা এরকম প্রশ্নের ক্ষেত্রে প্রয়োগ করি। আপনারা অনেক সময় নাও বুঝতে পারেন যে কেন হঠাৎ করে এটা প্রয়োগ করছি, অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কখন কোনটা প্রয়োগ করতে হয়। এবার আসেন আমরা কোনটাকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বানাবো, এটাকে এ বানাবো, এটাকে আমরা বি বানাবো, আচ্ছা এটাকে আমরা সি বানাবো, অথবা এটা এ এটা বি এটা সি, যে কোনোটা বানাতে পারি। তো আমি এক কাজ করি, এ স্কোয়ার এটাকে বানালাম, এটাকে বি বানাই, তাহলে প্লাস ওয়াই তারপর স্কোয়ার, এটা বি স্কোয়ার, আর প্লাস এটাকে সি বানাবো। তো যেহেতু এখানে মাইনাস আছে, তো সেক্ষেত্রে সি কে আমি এমনভাবে বানাবো যেন মাইনাস চলে আসে। তো -4-এর উপর আমি স্কোয়ার করে দিতে পারি। আসলে মাইনাস আছে 2টা আর 4ও আছে 2টা, এই জন্য কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16, এটা কিন্তু কৌশলে আমরা এটা তৈরি করে নিলাম। এবার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ বলতে আমার এক্স ইন্টু বি বলতে আমার ওয়াই, তাহলে 2ab হয়ে গেল, প্লাস 2bc, তাহলে 2b হচ্ছে আমার ওয়াই ইন্টু সি হচ্ছে আমার কি -4, তো -4 দিয়ে দিলাম, বুঝে নেবেন কিন্তু এটা -4, প্লাস 2ca, তাহলে 2 ইন্টু সি বলতে হচ্ছে -4 ইন্টু এ বলতে হচ্ছে আমার এক্স, তাই না? বসাই দিলাম এক্স। এখন আসেন আমি একটু অন্য কালার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে, তাহলে ইকুয়াল দিলাম, এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যা আছে তাই আমি রেখে দিচ্ছি। খেয়াল করে দেখেন, এটা এ স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার প্লাস এটা -4-এর উপর যেহেতু এটা এভাবেই রাখলাম, আর প্লাস এখানে কি হবে 2xy, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে। এটা কত, এটা হচ্ছে 4 আর 2 গুণ করলে 4 2 8y দিয়ে দিলাম 8y, আর এটা কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, এখানে কত হচ্ছে 4 2 8 8x, তাহলে 8x দিয়ে দিলাম। এই লাইনটা কিন্তু একটু খেয়াল করেন, এটা আছে এখানে, ওকে নো প্রবলেম, এক্স স্কোয়ার বাদ দিলাম, ওয়াই স্কোয়ার আছে এখানে, এটা বাদ দিলাম, -4 তারপর হোল স্কোয়ার, এটা মানে তো 16, তাই না? 16ও আছে এখানে, বাদ দিলাম। এবার -8y এটা এখানে আছে, বাদ দিলাম, -8x এটা এখানে আছে, বাদ দিলাম। কিন্তু এই যে 2xy প্লাস 2xy এটা অতিরিক্ত এসেছে, এই জন্য আমার প্লাস 2xy রয়েছে ঘ নম্বর অপশনে, এটাই হচ্ছে সঠিক উত্তর। নিশ্চয়ই বুঝেছেন। আমি পরবর্তী সময় আরো বিস্তারিত আলোচনা করব এই নিয়মটা সম্পর্কে। আপনারা যারা যারা এই নিয়মটা প্রপারলি বুঝতে পারেননি তারা একটু কমেন্ট করবেন, আমি 5-6টা অঙ্ক নিয়ে একটা ডেডিকেটেড ভিডিওই বানাবো এটা নিয়ে, পূর্ণবর্গের বীজগাণিতিক রাশির পূর্ণবর্গের অঙ্কগুলো ডিটেলস দেখতে চাই। আপনারা এটা লিখে আমাকে কমেন্ট করলে, যদি বেশি সংখ্যক কমেন্ট আসে তাহলে অবশ্যই আমি ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা মুছে দিয়ে আমি দেখি অ্যান্সারটা ট্রাই করি হয় কিনা। এক্স্যাক্টলি 2xy হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার পরেরটাতে আসেন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক কোনটা সেটা বের করতে হবে। খুবই সহজ অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস হচ্ছে 1,
এখানে এমনভাবে আমি সূত্রটা ফেলবো যাতে করে আমার হচ্ছে কি হয় বলেন তো দেখি, যাতে করে আমার এখানে দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র পড়ে, দেখেন এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ বানানো যায়। এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে অঙ্কটা দেখা মাত্রই যে কি করতে চাই। তাহলে মাইনাস, দেখেন মাইনাস কমন নিলাম, মাইনাস 2y প্লাস 1, ওকে। তাহলে ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস, এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে, তাহলে এটাকে আমরা ওয়াই মাইনাস 1 তার উপর হোল স্কোয়ার লিখতে পারি। দেখেন নিশ্চয়ই বোঝেন, আমি কিন্তু একটা লাইন গ্যাপ দিলাম এখানে। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রুল কি? এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এটা প্রয়োগ করবো এখন। তাহলে এ প্লাস বি হয়ে গেল, আরেকটা হচ্ছে এ মাইনাস বি, তো মাইনাসের কারণে হচ্ছে এটা মাইনাস আর এটা প্লাস হয়ে যাচ্ছে, দেখেন। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 1, আরেকটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 1, কিন্তু এখানে একটা উৎপাদক জানতে চাচ্ছে, এই জন্য একটা উৎপাদক হবে, দেখেন এক্স প্লাস ওয়াই মাইনাস 1। কোনটা? প্রথম যেটা রয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের একটা উৎপাদক। বাকিগুলো দেখেন এটার কোনোটার সাথেই মিলছে না, এই জন্য এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এ পর্যায়ে বলি, যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান, অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। রিসেন্ট টাইমে আমি হচ্ছে একটা গণিত ব্যাচ শুরু করব, যেখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বেসিক গণিত বই ধরে ধরে আপনাদেরকে গণিতগুলো শেখানো হবে। তো এটার কোর্স ফি একটু অন্যরকম, মান্থলি সিস্টেমে আমি এই ব্যাচগুলো পড়িয়ে থাকি। সামনেই শুরু করব, অগাস্টের 10 তারিখ হয়তো প্রথম ক্লাস হতে পারে এই ব্যাচের, ঠিক আছে। আপনারা চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি আবারও বলছি, ক্লাস 6 থেকে 9-এর বই ধরে ধরে আমি আপনাদের অঙ্কগুলো শেখাবো। যাদের এরকম চিন্তা রয়েছে যে নিচের ক্লাসের বইগুলো ধরে ধরে শিখবো, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি একটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনও চালাবো, বেশ কিছু স্টুডেন্ট হলেই আমি 10 তারিখের দিকে শুরু করব, তো হয়ে যাবে। ইতিপূর্বে আমি একটা ব্যাচ পড়িয়েছিলাম, সেখানে বেশ কিছু শিক্ষার্থী ছিল, এবং এই ব্যাচগুলো কিন্তু অনেক দিন পর পর আমি শুরু করি, কেননা এখানে 3 মাসের মতো সময় কিন্তু আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরেরটাতে যাচ্ছি। বলেছে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়, গাছটির উচ্চতা কত? তো এই ধরনের প্রশ্নে অনেকেরই আপনাদের প্রবলেম রয়েছে, দেখেন বোঝেন কিনা আমি একটু শেখাই দিচ্ছি ভালো করে। যেহেতু বলা হচ্ছে গাছটির উচ্চতা কত, তো ধরে নিলাম এই হচ্ছে আমাদের একটা গাছ, এই গাছটার উচ্চতা কতটুকু? এই গাছটার উচ্চতা হচ্ছে এক্স মিটার, এটা আমরা ধরে নিলাম যে ধরি গাছটার উচ্চতা হচ্ছে এক্স মিটার। এবার বলা হচ্ছে গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার। তো ছায়া কোন দিকে পড়ে? সূর্য যদি এই দিকে থাকে ছায়া দিকে পড়বে, আবার সূর্য যদি এই দিকে থাকে ছায়া দিকে পড়বে। আপনি যে কোনো দিকে ছায়া ফেলতে পারেন। তো ধরে নিলাম সূর্যটা এখানে আছে, যেহেতু জায়গা এইদিকে আমার বেশি রয়েছে, তো ছায়া পড়েছে কতটুকু? ছায়া পড়েছে 10 মিটার। আমি ধরছি যে এখান থেকে এই পর্যন্ত ছায়া, এটা হচ্ছে 10 মিটার, ওকে। এবার বলা হচ্ছে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি। তো উন্নতি কোণ কিভাবে? তো এখান থেকে শুরু করে এই দিকে কোনটা উন্নতি হচ্ছে, কেননা নিচ থেকে উপরের দিকে গেলেই তো উন্নতি বোঝায়, তাই না? তো এই কোণটা কতটুকু? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো এটা যদি 60 ডিগ্রি কোণ হয়, আর হচ্ছে আমাদের হচ্ছে এটা যদি 10 মিটার হয়, আর এটা আমাদের গাছের উচ্চতা জানতে চাচ্ছে, আচ্ছা বলেন তো দেখি তাহলে কি কি তথ্য আছে? লম্ব আছে x মিটার, ভূমি আছে 10 মিটার, আর একটা কোণ রয়েছে 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা সাইন কস ট্যান কট সেক কোসেক কোনটা রুল অ্যাপ্লাই করব? অবশ্যই ট্যান। কারণ কি? কারণ হচ্ছে লম্ব আর ভূমি দিয়ে ট্যান হয়। আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ হচ্ছে ভূমি। আমরা কিন্তু এই দুটো দেখেই ডিসিশনটা নিলাম। আপনি চাইলে ট্যানের উল্টো কট দিয়েও অঙ্কটা করতে পারেন, 100% অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোনো ভুল হবে না, ঠিক আছে। তো আমরা যেহেতু হচ্ছে ট্যান দিয়ে করতে অভ্যস্ত, তাই আমরা ট্যান দিয়েই অঙ্কটা করি। তাহলে বা ট্যান থিটা মানে ট্যান কতটুকু? ট্যান হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কত? অবশ্যই লম্ব হচ্ছে আমার এক্স, বসাই দিলাম এক্স। আর ভূমি কত? ভূমি হচ্ছে 10, বসাই দিলাম 10। এখন বলেন তো দেখি ট্যান 60 ডিগ্রির মান কত চার্ট থেকে? এটা যদি আপনি না জানেন তাহলে তো অঙ্কটা করতে পারবেন না, তাই না? অবশ্যই আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে বা √3 ইকুয়াল টু উপরে এক্স, তার নিচে কত? 10। তো এর নিচে 1 আছে, 1 দ্বারা এক্সকে গুণ, তাহলে এক্স, আর 10 দ্বারা √3কে গুণ, তাহলে 10√3। অনেক সময় আমাদের 10√3 আকারেই অ্যান্সারগুলো থাকে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না
10√3 আকারে অ্যান্সারগুলো। তো আমাদের কি হবে বলেন তো? অবশ্যই 10 দ্বারা √3 যে মানটা 1.732 এটাকে গুণ করে দিতে হবে। তো আমরা যদি এটাকে গুণ করে দেই তাহলে 17 দশমিক কত আসবে? 17 দশমিক আমাদের এখানে 32 আসবে। দেখেন এই যে 32 আছে, যেহেতু এক ঘর এগিয়ে যাবে শূন্যের কারণে দশমিকটা, এটা হচ্ছে অ্যান্সার। আপনি চাইলে আলাদা করে গুণও করতে পারেন। তো আমি যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি পরের প্রশ্নে যাচ্ছি। তো এ পর্যায়ে বলি যে এই ধাঁচের প্রশ্নগুলো কিন্তু অনেক ইজি, নিশ্চয়ই কিছুটা হলেও আপনি বুঝতে পেরেছেন। কেননা একটা ভিডিওতে 10টা অঙ্ক যদি আমি আলোচনা করি, সেক্ষেত্রে এক একটা অঙ্কে যদি আমি 8-10 মিনিট করে সময় ব্যয় করি, তাহলে 2 ঘন্টা হয়ে যেতে পারে আমার হচ্ছে ভিডিওটা। সেক্ষেত্রে আপলোড করতেও প্রবলেম, এই জন্য কিন্তু সব কিছু বলা আসলে সম্ভব হয় না। একটা দুটো করে অঙ্ক আপনাদেরকে দেখাতে হয়। আর যখন আপনি ডিটেইলস শিখবেন, তখন এটা নিয়ে 2-3টা ডেডিকেটেড ক্লাস থাকে আমার, প্রপারলি আপনারা শিখতে পারবেন আরও। এবার দেখেন, একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? তাহলে আমরা ধরবো যে ধরি সংখ্যাটা হচ্ছে এক্স, ধরে নিলাম, ঠিক আছে। প্রশ্ন মতে বিল্ড আপ করবো এবারে। একটি সংখ্যার 12%, তাহলে এক্স এর 12% ইকুয়াল টু কত? 96 বা 96। দেখেন তাহলে, বা এক্স এর 12% মানে এক্স এর উপরে 12, তার নিচে হচ্ছে 100 ইকুয়াল টু 96। তো কাটাকাটি চাইলে করতে পারি, 3-4 12, 4-25 100। তাহলে 3 দ্বারা এক্স কে গুণ করলে উপরে 3x, তার নিচে কত? 25 ইকুয়াল কত? 96। তো এর নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ, 25 দ্বারা এটাকে গুণ। তাহলে বলতে পারি 3x ইকুয়াল টু 96 গুণন হচ্ছে 25। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হবে উপরে 96 গুণন 25, তার নিচে কত? 3। 3 দ্বারা কাটলে 3 তিরিখা 9 আর 3 দুগুণ 6। তাহলে 32 আর 25 যদি আমরা গুণ করি, আলাদা জায়গায় গুণ করছি, 25 দুগুণ 50 আর 3 25-এ 75, তাই না? 0, 5 5 10-এর 0, 7 আর 8, তাহলে 800। 800 আছে ক নম্বরে, তাই এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার সর্বশেষ যে অঙ্কটা রয়েছে আমি সেটা দেখাচ্ছি। দেখেন এই যে দেখেন এই অঙ্কটা, একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 222 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? এই অঙ্কটা আমি আপনাদেরকে সাজাই দিচ্ছি। দেখেন, যেহেতু সুদের হার বের করতে বলেছে, সুদের হার মানে কিন্তু আর এর মান। তো আর যেখানে থাকে তার নিচে অলওয়েজ 100 হয়, সেটা মনে রাখবেন। যেহেতু হার মানে কিন্তু শতকরা হার, তাই না? এই জন্য প্রতি শতে। তো এই অঙ্কটা যেহেতু চক্রবৃদ্ধি সুদ কোথাও লেখা নেই, তাহলে আমরা ধরে নিতে পারি এটা সরল সুদের একটা অঙ্ক। এটা কিন্তু মোটামুটি হার্ড একটা অঙ্ক। যেহেতু সবার শেষে অঙ্কটা করাচ্ছি, মনোযোগ দেন একটু ভালো করে। তো আই ইকুয়াল টু পি আর এন হচ্ছে আমাদের সরল সুদের সূত্র। আই হচ্ছে সুদ বা মুনাফা, পি হচ্ছে আসল বা মূলধন, আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার, আর এন মানে বছর বা সময়। আমি বলে দিলাম। তো একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ। এখানে কিন্তু অঙ্কটাতে দুটো পার্ট রয়েছে, তো আমি পার্ট করছি। তাহলে বা আই হচ্ছে সুদ, তাহলে সুদ কত? 500 টাকার, দুঃখিত 300 টাকার, তাহলে পি এর মান 300 গুণন আর এর মান তো আমাদের দেওয়া নেই, এটা বের করতে হবে। তাহলে আর ভাগ 100 গুণন এন এর মান কত? 4 বছর, তাহলে দিয়ে দিলাম 4। তাহলে 100 দ্বারা 300-কে কাটলে 3, 3 দ্বারা 4-কে গুণ করলে 3-4-এ 12 আর, তার মানে আমরা বলতে পারি, এখানে একটু লিখছি, বা আই ইকুয়াল টু 12 আর। দেখেন বোঝেন কিনা, এটা হচ্ছে প্রথম পার্ট। আবার আমরা বলতে পারি কি পরেরটা, 500 টাকার 5 বছরের সুদ, তাহলে আই ইকুয়াল টু পি আর এন। দেখেন, তাহলে আই ইকুয়াল পি আর এন মানে পি হচ্ছে এবার 500, এই যে 500 এটা, আচ্ছা, ইন্টু আর মানে আর ভাগ 100, ইন্টু আর এর মান হচ্ছে 5 বছরে, যে 5 দিয়ে দিলাম। তো এটা দ্বারা এটাকে কাটলে হবে 5, 5 5-এ 25, তাহলে আই ইকুয়াল টু 25, এই যে আর দিয়ে দিলাম আর। তো এই সুদ আর এই সুদ, এটাও তো আই, এটাও আই, তাই না? এই দুই সুদ মিলে 222 টাকা। তো আমরা বলতে পারি, এখানে দেখেন একটু মুছে দেই উপরের দিকে, ক্যালকুলেশনটা করছি, বোঝেন কিনা একটু দেখেন। আমি একটু অন্য কালার দিচ্ছি এবারে। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি, এই যে 12 আর, এই যে এখানকার, আর এই 25 আর ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 222। তাহলে বা 25 আর 12 37, তাহলে 37 আর ইকুয়াল টু 222। তাহলে আর ইকুয়াল টু কি হবে? উপরে 222, তার নিচে হচ্ছে 37। তো 37 দ্বারা 222-কে কাটাকাটি যায় কিনা আমরা একটু দেখি। 4 দিলে 4 সাথে 28, 3 দিলে 3 সাথে 21, 7 দিলে 49, 6 দিলে 42। হ্যাঁ, 6 দ্বারা যেতে পারে, আমি গেস করছি 2-কে খেয়াল করে। তাহলে 6 দ্বারা দিচ্ছি, 6 সাথে 42-এর 2 হাতে কত? হাতে হচ্ছে আমার 4, তাই না?
3 6 18 19 20 21 22, হ্যাঁ এক্স্যাক্টলি এটা দিয়ে এটাকে কাটলে 6, তাহলে 6% হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন খ নম্বর অপশনে রয়েছে। অঙ্কটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। ওকে, তো 10টা অঙ্ক মোটামুটি শেষ। অনেকগুলো অঙ্ক একসাথে করালে আসলে মাথা একটু গোলমাল করে অনেক সময়। তো কোথাও যদি ভুল হয় অবশ্যই লিখে জানাবেন, আর যদি ভালো লাগে সেটাও লিখে জানাবেন। লিখে না জানালে আসলে আমরা বুঝতে পারি না আপনাদের অঙ্কগুলো ভালো লাগছে কিনা। ওকে, আর শিক্ষক নিবন্ধন সমাজসেবা অধিদপ্তরের জন্য এমসিকিউ টাইপের একটা ব্যাচও আমার চলছে। আপনি যদি সেই ব্যাচে জয়েন করতে চান সেটাও আমাকে লিখে জানাবেন, এবং সেই ব্যাচে জয়েন করলে আপনারা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি সবগুলোর পিডিএফ শিটগুলো কিন্তু পেয়ে যাবেন। এবং এই পিডিএফ শিটগুলোর প্রেক্ষিতেই আমি 20টার মতো মডেল টেস্ট নেয়ার চেষ্টা করব লাইভ ব্যাচ চলাকালীন সময়ে। আর আমি ক্লাসগুলো নেই জুম অ্যাপে। ঠিক আছে, আমি নম্বরটা দিয়ে দিচ্ছি আবারও, 01642702760। এই নম্বরে আপনাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করে যোগাযোগ করতে হবে। এবার আমি দেখি আপনাদের হচ্ছে 2-1টা হোমওয়ার্ক দেয়া যায় কিনা। 20 নম্বর অঙ্কটা দেখেন, এটা লসগু গসগু এর অঙ্ক। আমি কিন্তু রিসেন্ট 3-4টা ভিডিওতে এই অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করেছি। 20 নম্বর অঙ্কটা এইচডাব্লিউ দিচ্ছি, মানে ক্লাস রিলেটেড নয়, তবে আমি কিন্তু করিয়েছি, এই জন্য এটা এইচডাব্লিউ দিচ্ছি। এটার অ্যান্সারটা বের করে কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে জানাবেন, লিখবেন যে 20 নম্বর অঙ্কের উত্তর এত। ওকে, এটা দেখেন, এটাও জ্যামিতির খুবই সহজ একটা অঙ্ক। 18 নম্বর অঙ্কটা, এটাও আমি আপনাদের এইচডাব্লিউ দিচ্ছি, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এই অঙ্কের উত্তর কত হচ্ছে। এটা তুলনামূলক একটু কঠিন একটা অঙ্ক, বৃত্ত সংক্রান্ত। এটাও আমি আপনাদের এইচডাব্লিউ দিচ্ছি। যদি না পারেন এইচডাব্লিউ দেওয়ার মধ্যে কোনো অঙ্ক, তাহলে আপনি লিখে জানালে আমি পরের ভিডিওতে সেগুলো রাখার চেষ্টা করব। তো ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে যারা দেখেছেন এবং শুনেছেন। ভালো থাকবেন।